নমস্কার, আমি মিঠুর ঘরকন্যা। সবাইকে স্বাগত, সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম। আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো, 5:10-15 নাগাদ ঘুম ভেঙে গেছিলো। প্রথমে কথা ছিল যে আমরা সীমান্ত 6:10 আছে কল্যাণী সীমান্ত ধরেই যাব, যেহেতু পলতাতে আমার শ্বশুরবাড়িতে ভোটটা দিতে যেতে হয়। এখনও কল্যাণীতে ভোটটা আনা হয়নি, তা যে কারণে কিন্তু 6:10 ট্রেনটা আর ধরতে পারবো না। আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, ব্রেকফাস্ট না করে বেরোয় না। প্রথমে চা করলাম, তারপরে চিড়ে দই কলাও সব আনা ছিল। তা বললো যে ম্যাগি করে দেবো কিনা, যেহেতু ছেলের জন্যও করে যাব ম্যাগি, তা বললো ম্যাগিই দাও। ওই করতে গিয়ে তারপরে খেতে গিয়ে ঘরটা ঝাড় দিলাম। ঘরটার মুছে গেলাম না, ঝাড় দিয়ে ওর বাবা পুরো চান করলো। অভ্যাস ওর বাবা, বরাবর একটা অভ্যাস, ঘর থেকে বেরোনোর সময় চান করে। আমার আবার তা না, আমি আবার বাইরে থেকে ঘুরে আসার পরে পুরো চান করি আর কি। তবুও গাটা ধুয়েছি, এত গরম লাগছিল, অস্বস্তি হয় গাটা না ধুয়ে বেরোলে। তারপর দেখো রাস্তা পুরো ফাঁকা। আর এই যদি ওর বাবার ভোটের ডিউটি পড়তো, আমি যে কি করে ভোটটা দিতে যেতাম। না অটো না টোটো, কিচ্ছু চলছে না। আর চারিদিকে তো পুলিশ টুলিশ রয়েছেই। রাস্তায় দেখো না অটো আছে না টোটো আছে। আমি যেতেও পারতাম না, ওর বাবার যদি ভোটের ডিউটি পড়তো না, যেতেও পারতাম না আমি। যে কারণে আমার কয়েক বছর ভোট দেওয়াও হয় না। ওর বাবা বকাবকি করে, বলে ভোটটা দাও না, ভোটটা নষ্ট হয়ে যায়। তা এবার মাথাতেই আসতো না যে ভোটটা দিতে যাব কিসে, কিছুই তো পাওয়া যায় না। তারপর আমরা এই 6:30 নাগাদ কল্যাণী স্টেশনে পৌঁছে গেছিলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ট্রেন আসলো। ট্রেন ধরে যাচ্ছি পলতাতে। বেশ কয়েক বছর বলি না ভোটটা হয় না, আরও হয় না কেন, ওর বাবা তো ভোটের ডিউটি দিতে যায়। এবার ওই একটা চিন্তা থাকে, এই 2-3 বার আর ভোটের ডিউটিটা পড়ছে না, না হলে প্রত্যেকবার। আর তবে একটা ঠাকুরের কৃপায় যখন যেখানে গেছে না ভোট দিতে, কোথাও ভালো জায়গায় পড়তো, গ্রামের দিকে পড়তো, খারাপ জায়গায় কোথাও পড়েনি। তবুও না, ভোট দিতে গেলে একটা মাথার মধ্যে চিন্তা থাকে। আর ওই ছেলেকে রেখে আমি একা, ওই জন্য আর অনেক বছর ভোট হয় না, জানো তো আমার, যেটা ওর বাবা বকাবকিও করে। তারপর পলতায় পৌঁছে গেলাম। গিয়ে দেখো পলতা স্টেশনেও পুরো ফাঁকা। তারপর তো আমার শাশুড়ি মা বাড়ি যে ভোটের স্লিপটা দেয় আর কি, সেটা নিয়েই উনি বসেছিলেন। যদিও অনলাইনে ওর বাবা দেখে নিয়েছিল আমাদের নাম্বারটা। এবার আমার গিয়ে একটুও দাঁড়াতে হয়নি, একজন মহিলা ছিলেন, উনি দিচ্ছিলেন। তারপরে আমি দিয়ে নিলাম। আমার হাজব্যান্ডের আগে 4-5 জন ছিলেন, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল, আমরা যেহেতু খুব সকালে বেরিয়েছি। তারপর ভোটটা দেওয়া হয়ে গেল, ওখানে আর কাউকে দাঁড়াতে দিচ্ছিল না। ওই যে আমার শাশুড়িমা বসে আছেন। তারপর গিয়ে একটু গল্প টল্প করলাম, করতে করতে ওর বাবার ভোট হয়ে গেছিলো, চলে আসলো। তারপর শাশুড়িমা অনেকবার বলছিল বাড়ি যেতে। এবার যেহেতু ছেলেকে রেখে গেছি, প্রচণ্ড গরম, সত্যি কথা বলতে একটা কারণে আমি আর যাই না। একটুখানি রাগ অভিমান আমার রয়েছে, শাশুড়ি মায়ের ওপরেই রয়েছে। যদি উনি বলেন সব কিছু ধরে রেখো না, কিন্তু উনি খুব একটা অন্যায় করেছিলেন, বড় অন্যায়, ছোট্ট অন্যায় না। সেই কারণে আমি ওনাকে বুঝতে দিই না, ওনার সঙ্গে ভালো ব্যবহার করি, সবই করি, কিন্তু আমার ওই বাড়িতে যেতে ইচ্ছা করে না। কেন কে জানে, সেই টানটাই নেই। এক সময় ভাবো যে বাড়িটায় বউ হয়ে গেছি, যে ঘরটায় আমার যে ঘরটা ছিল, সেই ঘরটার উপর কিন্তু এখনও টান। আমি কিন্তু মাঝে মাঝে ঘরটাকে চোখ বন্ধ করে ফিল করি, কিন্তু তবু না যেতে ইচ্ছা করে না। তা উনি বলছিলেন। তারপর আমার হাজব্যান্ডও প্রথমে একবার বলছিল যাব, তারপর ছেলে যেহেতু রেখে গেছি, আর যেহেতু ঝড় বৃষ্টিও হবে, প্রচণ্ড গরম লাগছিল, সব কিছু মিলিয়েই আর গেলাম না। নাহলে আমার হাজব্যান্ড গেলে আমিও যেতাম, ইচ্ছা না থাকলেও অনেক সময় যেতে হয় আর কি। তারপর শাশুড়ির সঙ্গে কথা টথা বলে বেশ খানিকক্ষণ কথা বললাম। আর আমি যে ওই যে হাসনাবাদ গেছিলাম যখন বাসন্তী পুজোতে, আমি একটা শাড়ি, যে জায়ের বাড়ি উঠেছিলাম, রুমাল, একটা নাইটি না ফেলে এসেছিলাম। তা শাশুড়িমা ব্যাগে করে ওইগুলো এনেছিলেন। আর যেটা আমার খুব একটা দরকারি জিনিস উনি দিয়েছিলেন, যেটা আমার ঘরে বাড়ন্ত ছিল। তারপর এসে একটুখানি রেস্ট করে, এত গরম লাগছিল, চোখ মুখ জ্বালা করছে।
মনে হচ্ছিল। তারপরে চানটা করতে যখন গেছি তখনই গুড়ুম গাড়াম করে ঝড় বৃষ্টি শুরু হলো, যেটা খুব দরকার ছিল। তারপরে চান করে যখন বেরিয়ে ঠাকুরের বাসনটা মাজা ছিল না, ঠাকুরের বাসন মাজতে গিয়ে আমি পুরো ভিজে গেছি। আর সকালবেলায় ফুলটা তোলা হয়নি, যেহেতু অত সকালবেলায় তাড়াহুড়ো করে না আমি আর ঠাকুরের ফুলগুলো তুলতে পারিনি। ফুল তুলতে গিয়ে কটা, আর ঠাকুরের বাসনটা মাজতে গিয়ে পুরো ভিজে গেছিলাম। সেই জামাটা চেঞ্জ করে আবার আর একটা জামা পরে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। তারপরে দেখো রান্না করতে হবে না, এখন শুধু একটু আলু ভাজা করছি, ওই পান্তা ভাতটা দিয়ে খাবো। তারপর লিচু ছিল, তারপর হচ্ছে তালশাঁস ছিল, আমিও খেলাম, ওর বাবাকেও দিলাম, আর আম কেটে দিলাম। ওর বাবা খুব আম ভালো খায় বলি না, আম কেটে দিলাম। আমি আবার অতটা আম খাই না, ভালো লাগে না আমার। আর এই দেখো মাছের ঝোল কালকের আছে, এখন ফ্রিজ থেকে বের করলাম, ওলের ডাঁটা ভাজা আছে। আর এই পান্তা ভাতটা আমি খাবো এই আলু ভাজাটা দিয়ে। আর যে দরকারি জিনিসটা আমার শাশুড়িমা দিয়েছেন, আমি কিন্তু বলিও নি, উনি নিজেই দিলেন। আগে তো অনেক দিতেন, আগে আমার ঘর থেকে এই যে বড়ি ফুরাতো না, এত বড়ি মানে মা দিত, শাশুড়িমা দিতেন, তারপর আমার 2 মামিরা দিত, মানে এত হতো বড়ি, ফুরাতো না। আর এখন আমার বড়ি ফুরিয়ে যায়, যেহেতু মাও অত দিতে পারে না, হাতে বেটে বেটে দেয়, মিক্সিটা খারাপ ছিল বলে এবার হাতে বেটে বেটেই দিয়েছে। তা আমি শাশুড়িকে বললাম যে মা এই জিনিসটা আমার খুব দরকার ছিল, আমার ঘরে একটাও বড়ি নেই। তা বলছে ওই আমার শাশুড়িমা আবার কী করেন, উনি আমার যে মামি শাশুড়িরা আছে গ্রামের দিকে একটু অবস্থা খারাপ, আর কি একটু না ভালোই, সবার অবস্থা খারাপ। ওই শাশুড়িমা ওনাদের টাকা দেন বড়ি করতে, আর কি বড়িটা করে, তাই সেই বড়ি আমাকে দিল। তাই আমি বললাম আমার বড়ি খুব দরকার ছিল। এসে অনেক কাছাকাছি করেছিলাম, সব মেশিনে দিয়েছিলাম। আর এই দেখো এই শাড়িটাই আমি ওই জায়ের বাড়ি রেখে এসেছিলাম, এই শাড়িটা পরেই ট্রেনে গেছিলাম যাওয়ার দিন বাসন্তী পুজোর সময়। সেই শাড়িটাকে ইজি দিয়ে ভালো করে ধুলাম। আর বৃষ্টি ঝুমঝুম করে হওয়ার পরে যেই বৃষ্টিটা কমেছে, তারপরে জামা কাপড়গুলো মেলেছি। তারপর তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এবার সকালবেলা না একটা বিস্কুট, এই মেরি বিস্কুট একটাই ছিল, এটা আমার ফ্ল্যাটের ওই গেটের বাইরে না একটা কুকুর বসে থাকে, সারা রাত বসে থাকে। তো ওকে না আমি রাত্রিবেলা আমাকে দেখলে লেজ নাড়ায়, সকালবেলাতেও লেজ নাড়ায়, ওই মেরি বিস্কুটগুলো দিই। কালো রঙের একটা কুকুর। এবার ভেবেছিলাম এই মেরি বিস্কুট একটাই ছিল, তা বের করে রেখেছিলাম ওকে দেবো। এবার গেটের সামনে দেখতে পাইনি বলে আর দেওয়া হয়নি। ও মা দুপুরে খেয়ে দিয়ে যখন ওই ঘরে গেছি, গিয়ে দেখি বিস্কুটটার ওই অবস্থা। তারপর তো ফেলে দিলাম। এবার যে জামা কাপড়গুলো কাচা, না এগুলো আগের দিনের জামা কাপড়, আজকেরটা তো এখনও শুকায়নি, সব মেলা রয়েছে। জামা কাপড়গুলো ভাঁজ করলাম, করে তারপরে একটু রেডি হয়ে ওর বাবাকে বললাম চলো না একটুখানি গঙ্গা, একটু সাজগোজ করলাম। কেন কি জানি একটা ভালো কুর্তি পরলাম, এগুলো তো তোলা থাকে, এবার তোলা আর কোথায় যাচ্ছি বেড়াতে। তার বাবাকে বললাম চলো একটুখানি নিয়ে, এত ভালো কুর্তি পরলাম। এইবার সমস্যা হলো, তার আগে আমার হাজব্যান্ড তো জানে না আমি বলবো যে গঙ্গায় নিয়ে চলো, আমার ছেলেকে পাঠিয়েছে বাইরে, বলছে যা একটু ঘুরে আয়, সারাদিন ট্যাবের মধ্যে পড়ে থাকে। আর এখন এইবার আমার ছেলে রেজাল্ট খারাপ করেছে, এবার 90%-এর নিচে না রেজাল্ট খারাপই, আমি বলবো খুবই খারাপ। এখন 90-র ওপর মার্কস না থাকলে সেই রেজাল্ট না। আমার ছেলে 90% পায়নি। এবার তো ওর বাবা আদা জল খেয়ে লেগেছে। তারপরে হচ্ছে 9-10-এ কী হয়েছে, ওর বাবারও একটুখানি ছাড় দিয়েছিল, যেটা আমি সবসময় বলতাম যে ছেলেটাকে ঠিক মতন দেখা। ওর বাবাই পড়াতো, কোনো দিন এখনও পর্যন্ত টিউশন দেওয়া হয়নি। ওর বাবা খেটেছে ওর পেছনে, কিন্তু ও ফাঁকি দিয়েছে, যেটা আমারটা শুনতো না আমার কথা। তা যে কারণে ওর সবসময় ওই পড়াশোনার মধ্যে, ওর বাবা ছুটির দিন সারা দিন লেগে থাকে। তাই আমি মাঝে মাঝে বলি বিকালটা ওকে একটু ছাড়বে। এবার বলেছিল যে তুই যা হেঁটে আয় একটু। এবার ওই হাঁটতে গিয়ে ওকে আর আমরা খুঁজে পাই না, ও তো জানে না, এবার তালা দিয়ে বেরিয়েছে, ও না আসলে চাবিটা কার কাছে দেব। যে কারণে ওকে খুঁজতে খুঁজতে প্রায় অন্ধকার হয়ে আসলো, আমার আর গঙ্গায় যাওয়া হলো না। এত সাজুগুজু করলাম, তারপর বললাম তাহলে একটু চপ টপ খাই। এবার এক জায়গায় না রসুন দেওয়া চপ খুব সুন্দর বানায়, কিন্তু ভোটের জন্যে সেই দোকানটা বন্ধ। তাই বাধ্য হয়ে মিষ্টির দোকানে আসলাম। মিষ্টির দোকানের চপটা খুব যে ভালো লাগে তা না, কারণ ওর মধ্যে না মিষ্টি দেবেই, মিষ্টির রসই মনে হয় ঢালে। আর রসুন দেওয়া চপগুলো কি হয়, এত সুন্দর হয়, রসুন একটা ঝাল ভাব থাকে। তারপরে চপ নিলাম, নিমকি নিলাম,
আর চুরি করে একটা জিনিস নিলাম যেটা ওর বাবা জানে না, নিয়ে বাড়ি চলে আসলাম। এবার এসেই ওর বাবা আবার ছেলেকে পড়তে বসিয়েছে, তা আমি বললাম ওই ঘরে যাবে চা খেতে? বলছে না, এই ঘরেই করো। এই ঘরে আছে সব? আমি যে হ্যাঁ সবই আছে, মুড়ি চা আছে, কিন্তু কি হয় লিকার চাটা ওই ঘরে, আর এটা হচ্ছে দুধ চা খাওয়ার যে চা, এই চা, মানে দুধ চা খাওয়ার চাটা না খুব কালো হয়, আর লিকার চায়ের কালারটা খুব সুন্দর আসে। এই ঘরে তো মুড়িও আছে, সবই আছে। তারপর চাটা করে নিচ্ছি। তাই বললাম ওর বাবাকে, আমি নিয়ে যাও না, অন্যদিন যাই ভূতের মতন, আজকে খুব একটু ইচ্ছা করলো, একটুখানি সাজগোজ করলাম, আর আজকেই হলো না। তা আমাকে বলছে এরকম প্ল্যান যখন করবে আগের থেকে আমাকে জানাবে, হট করে এরকম প্ল্যান করবে না। তা যাই হোক, হলো না, ওই স্কুটি করেই যেটুকু রাস্তাঘাট ঘুরিয়ে নিয়ে আসলো। তারপর মিষ্টির দোকান থেকে নিমকি নিয়েছি, চপ নিলাম, ভেজিটেবল চপ নিলাম, আর জিলিপি নিয়েছি। ওর বাবা খুব বারণ করছে আমাকে মিষ্টি খেতে, আর না কি জানি আমার মিষ্টির উপরে খুব লোভ হয়েছে, বারবার বলছে খেও না, তোমারই ক্ষতি হবে। ওই খেও না বলতেই থাকে, আর আমি চুরি চামারি করে খেয়ে নিই। আর পাড়ার দোকান থেকে কয়েকটা জিনিস দরকার ছিল, ঠাকুরের ধূপকাঠি নিলাম, তারপর হচ্ছে চানাচুর নিলাম, আরও কী যেন নিলাম। এই যখন ভয়েস দিই না, মাথা থেকে অনেক কিছু বেরিয়ে যায়। আর এই পাউরুটি একটাই নিলাম, আমার খুব ভালো লাগে এই পাউরুটি। কালকে তো মঙ্গলবার, ডিম দিয়ে খেতে পারবো না, নালে এটা ডিম দিয়েও খুব ভালো লাগে। আর পেছনটায় যে কালো পোড়া জায়গাটা, ওইটা যেন মুচমুচ করে ভালো করে ভাজলে। আর নিমকি নিলাম, ওই মিষ্টির দোকানের নিমকিটাও খুব সুন্দর বানায়। আর জিলিপিটার কথা ওর বাবা জানে না, আমি লুকিয়ে ওই ফ্রিজে রেখে দিই। আমি কিন্তু একবারে খাই না, জানো তো, একটু করে খাই, কিন্তু তবুও জানি না কেন বারবার বারণ করছে। বলছে এই যে হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে, হাঁটুতে সিস্ট হয়েছে, এরপরে বুঝতে পারবে কতটা কষ্ট পাবে। আমার কথা শোনো বলতেই থাকে। তাও জানো তো, ভাত একটুখানি খায়, দুবেলা রুটি খায়। আর এই যে ইউটিউবে দেখি কত মানুষ গপ গপ করে খায়, তাদের শরীর কি হয় বলো তো? আর আমি তো এইটুকুনি খাই, তাই মানে রোগের বাসা বাঁধছে। জানি না তাদের শরীর কেমন থাকে, যারা তেল মশলা রোগে করে ইউটিউবে দেখায়। এই দেখো বন্ধুরা খাচ্ছি, ওই দেখো বন্ধুরা খাচ্ছি। তাহলে চপ মুড়ি চা খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা কমেন্ট করছো, লাইক করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।